হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াস্টুনু। আজ আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অনার্সের প্রথম সেমিস্টারের দুটি কোর কোর্স থিওরি রয়েছে। কোর কোর্স থিওরি 1, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। কোর কোর্স থিওরি 2, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই দুটো কোর্সের প্রথম যে কোর্সটি অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার দার্শনিক ভিত্তি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে দিতে চাই, আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য শুধুমাত্র যে সমস্ত ছেলেমেয়েরা লকডাউনের মধ্যে নিজেদেরকে এডুকেশনে অনার্সের জন্য তৈরি করতে চায় তাদের জন্য। কারণ কলেজ এখন বন্ধ, অ্যাডমিশন শুরু এখনো হয়ে উঠতে পারেনি, কিন্তু ছেলে মেয়েদের ইচ্ছে আছে এডুকেশনে অনার্স নেওয়ার, বা এডুকেশনে অনার্স নিলে সিলেবাসটা কি ধরনের হতে পারে প্রথম সেমিস্টারে থেকে সে সম্পর্কে জানার। তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি করা, যাতে ছেলেমেয়েরা বাড়িতে বসে নিজেরা একটু নিজেদেরকে তৈরি করতে পারে এডুকেশনে অনার্সের জন্য। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন কোর কোর্স T1 এ 4টি ইউনিটে ভাগ করা হয়েছে। কি কি? ইউনিট 1, কনসেপ্ট, স্কোপ অ্যান্ড এম অফ এডুকেশন। কনসেপ্ট মানে ধারণা, স্কোপ পরিধি, এম লক্ষ্য। তাহলে কি দাঁড়ালো? শিক্ষার ধারণা, পরিধি এবং শিক্ষার লক্ষ্য কি কি বা লক্ষ্য সমূহ। ইউনিট 2, ফ্যাক্টরস অফ এডুকেশন। শিক্ষার উপাদানগুলো বা শিক্ষার উপাদান সমূহ। ইউনিট 3, স্কুলস অফ ফিলোসফি। দর্শনের শাখা সমূহ বা দর্শনের শাখা। এখানে সব দর্শন আমাদের পড়তে হবে না, যেগুলো ইউনিট 3 মধ্যে কলামে উল্লেখ করে দেওয়া আছে সেগুলোই আমরা পড়ব, আমরা সেগুলোতে পরে আসব। ইউনিট 4 মানে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই কোর কোর্সের লাস্ট ইউনিট, গ্রেট এডুকেটরস অ্যান্ড দেয়ার এডুকেশনাল ফিলোসফি। গ্রেট এডুকেটরস মানে মহান শিক্ষাবিদগণ, এডুকেটরস শিক্ষাবিদগণ, অ্যান্ড দেয়ার এডুকেশনাল ফিলোসফি তাদের শিক্ষা দর্শনে অবদান বা তাদের শিক্ষা দর্শন। CCT1 এ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনে এই 4টি ইউনিটে ভাগ করা হয়েছে। এবার এই 4টি ইউনিটের মধ্যে যে কলামগুলো বা যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা এবার জেনে নেব। ইউনিট 1, কনসেপ্ট, স্কোপ অ্যান্ড এম অফ এডুকেশন। শিক্ষার ধারণা, পরিধি এবং লক্ষ্য সমূহ। সেখানে ইউনিট এ কলাম এ তে আছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। শিক্ষার অর্থ, নেচার প্রকৃতি, অ্যান্ড স্কোপ পরিধি। তাহলে কি দাঁড়ালো? শিক্ষার অর্থ, শিক্ষার প্রকৃতি এবং পরিধি। এখানে আমাদের জানতে হবে শিক্ষার অর্থ, শিক্ষার শব্দের উৎপত্তি, এডুকেশন শব্দের উৎপত্তি, শিক্ষার ডেফিনেশন মানে সংজ্ঞা, শিক্ষার বেস, শিক্ষার ভিত্তি সমূহ জানতে হবে, শিক্ষার বৈশিষ্ট্য জানতে হবে, শিক্ষার অর্থ, শিক্ষার কার্যাবলী এবং শিক্ষা
বিস্তৃতি, পরিধি, তা সম্পর্কে আমাদের জানতে হবে। কলাম বি, তাহলে এই কলাম আমাদের কি কি জানতে হবে আমরা বুঝতে পারলাম। বি কলামে কি আছে? ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এম। ইন্ডিভিজুয়ালিস্টিক মানে ব্যক্তিতান্ত্রিক, সোশ্যালিস্টিক মানে সমাজতান্ত্রিক। তাহলে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। তাহলে আমাদের আগে জানতে হবে শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝানো হচ্ছে, শিক্ষার লক্ষ্যগুলো কি কি। তার মধ্যে দুটি লক্ষ্য, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। কিন্তু আরো যে লক্ষ্যগুলো আছে আমাদের জেনে নিতে হবে, আমাদের জানার জন্য, আমরা এডুকেশনে অনার্স স্টুডেন্ট, তার জন্য তাদের গুরুত্ব, মানে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের গুরুত্ব, সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের গুরুত্ব, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা। আচ্ছা, নাম্বার সি মানে ইউনিট 1 এর সি কলামে কি আছে? রিপোর্ট অফ টেলর কমিশনস, ইউনেস্কো 1996। ক্লাস 12 এ আমরা পড়েছি টেলর্স কমিশন। আমরা জানি টেলর্স কমিশন বললেই আমাদের 4 পিলার্স অফ এডুকেশনের কথা মনে পড়ে যায়, শিক্ষার 4টি স্তম্ভ। তাহলে ক্লাস 12 এ আমরা যেটা পড়েছি সেটাকে আমাদের আর একটু ব্রড বা ব্যাপকভাবে আমাদেরকে জানতে হবে। আর টেলর্স কমিশন সম্পর্কেও আমাদের একটু জেনে নিতে হবে, ইউনেস্কো সম্পর্কেও আমাদের একটু জেনে নিতে হবে, ইউনেস্কোর ফুল ফর্ম। নেক্সট, কলাম ডি, মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি। এডুকেশনাল ফিলোসফি, শিক্ষা দর্শন। শিক্ষা দর্শন তাহলে কি? শিক্ষা দর্শনের অর্থ এবং প্রকৃতি। রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক। তাহলে শিক্ষা দর্শনের অর্থ পরিধি, এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা এডুকেশন, একটা ফিলোসফি। তার মানে আমরা জানতে হবে শিক্ষা, আমরা আগেও এই কলামে জেনেছি শিক্ষার অর্থ, শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষার কার্যাবলী। সে আবার একটু বিষয়টাকে জেনে নিতে হবে, একই বিষয় শিক্ষা সম্পর্কে। আর নতুন করে কি জানবো? ফিলোসফি সম্পর্কে, মানে দর্শন সম্পর্কে। তারপরে আমরা শিক্ষা দর্শন মানে কি, শিক্ষা দর্শন বলতে কি বোঝায়, বা শিক্ষা দর্শনের বিষয়বস্তুটা কি, শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা, শিক্ষা দর্শনের কার্যাবলী, এগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এবং তার সাথে সাথে জেনে নেব শিক্ষা আর দর্শন এরা একে অপরের পরিপূরক এবং কিভাবে, বা এদের সম্পর্ক। ইউনিট 1 আমাদের এই 4টি কলাম আমাদের হয়ে গেল। এবার আমরা আসি ইউনিট 2, ফ্যাক্টরস অফ এডুকেশন, শিক্ষার উপাদান সমূহ। ফ্যাক্টরস অফ এডুকেশনেও সেম 4টি কলাম আছে। ফার্স্ট, চাইল্ড, টিচার, কারিকুলাম, স্কুল। চাইল্ড, আমরা জানি চাইল্ড মানে শিশু। আমরা এখানে বলতে পারি স্টুডেন্ট বা লার্নার, শিক্ষার্থী বা বিদ্যার্থী। কি পড়তে হবে এখানে? মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেমটাকে আগে আমাদের জানতে হবে, মানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। চাইল্ড, শিশু সেন্ট্রিক কেন্দ্রিক এডুকেশন শিক্ষা সিস্টেম ব্যবস্থা কি দাঁড়ালো? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মিনিং অর্থ, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। তাহলে আগে আমাদের জানতে হবে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে এর বিবর্তন বা এর তাৎপর্য বা এর বৈশিষ্ট্য। নেক্সট, কলাম বি,
টিচার। টিচার শিক্ষক। কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার। কোয়ালিটি মানে হলো গুণ, কোয়ালিটিস মানে গুণাবলী, অনেক গুণ, অ্যান্ড ডিউটিস দায়িত্ব বা কর্তব্য, অফ এ গুড টিচার একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য সমূহ। একজন শিক্ষককে কি কি গুণ থাকলে আমরা ভালো শিক্ষক বলতে পারি, আর কোন কোন দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন শিক্ষক ভালো শিক্ষক হয়ে তার পরিচয় বজায় রাখতে পারে। মানে শুধু কি বিষয়সম্মত জ্ঞান থাকলেই সে ভালো টিচার? শুধু কি ফ্রেন্ডলি বন্ধু মতো মিশলেই সেই টিচার আমাদের আদর্শ বা ভালো শিক্ষক হতে পারবে? না, শুধুমাত্র কর্তব্য নিয়ম শৃঙ্খলার বাঁধনে থাকলেই সেই শিক্ষক আমাদের ভালো শিক্ষক হবে। আমরা এখানে এই বিষয়গুলো সম্পর্কে জানব। কি কি জানব? শিক্ষকের ভূমিকা জানব। মনে রাখতে হবে আমাদের কিন্তু আধুনিক এই যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে শিক্ষকের ভূমিকা জানতে হবে। আমরা অবশ্যই জানবো, আমাদের জানার জন্য প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা কেমন ছিল, কিন্তু আমাদের এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে বিশেষ করে আমাদের জানতে হবে একজন ভালো শিক্ষকের গুণাবলী, ভালো শিক্ষকের যোগ্যতা, ভালো শিক্ষকের কর্তব্য, ভালো শিক্ষকের দায়িত্ব। এখানে কিছু মেনশন করে দিয়েছে, যেমন টিচার অ্যাজ এ মোটিভেটর। মোটিভেটর মানে প্রেরণার সঞ্চারক। শিক্ষক আমাদের মধ্যে প্রেরণা সঞ্চার করে, মানে আমাদের যে আগ্রহ আছে, ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট জাগ্রত করে, বা আমাদের মধ্যে এন্থু, আমাদের করতে হবে, কিছু একটা পেতে হবে, সেই লক্ষ্যে পৌঁছাতে হবে, সেখানেও অ্যাজ এ টিচার আমাদের অ্যাজ এ মোটিভেটর। নেক্সট, টিচার অ্যাজ এ মেন্টর। মেন্টর মানে পরামর্শদাতা। আমরা ছোটবেলা থেকেই শিক্ষকের কাছে পরামর্শ নিয়ে এসেছি এবং শিক্ষকরাই আমাদেরকে বলেছেন এভাবে এভাবে আমাদেরকে এগোতে। এখনো আমরা তাদেরকে আদর্শ হিসেবে বা তাদেরকে জিজ্ঞাসা করে আমাদের স্টেপ কিন্তু আমরা নিয়ে থাকি। তাহলে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তার মানে কি আমরা তাদের কাছে পরামর্শ নিচ্ছি, এবং আমরা না চাইতেও তারা কিন্তু আমাদের ক্লাসে জানা বা অজানার মধ্যে তাদের পরামর্শ কিন্তু আমাদেরকে দিয়ে থাকে, যা আমাদের জীবনেও আমাদের উন্নতিতেও বিশেষ সাহায্য করে থাকে। টিচার অ্যাজ এ ফেসিলিটেটর। ফেসিলিটেটর মানে কি সহায়ক। আমরা যখন কোনো কিছু কাজ, নতুন কাজ শিখি বা নতুন বিষয় জানি বা জানার চেষ্টা করি, টিচার তখন কিন্তু অ্যাজ এ ফেসিলিটেটর মানে সহায়ক হিসেবে শিক্ষক। টিচার অ্যাজ এ প্রবলেম সলভার, সমস্যার সহায়ক বা সমাধানকারী। আমরা কোনো কিছু ভুল বলছি বা ভুল জানছি বা ভুল শিখছি, সেখানেও কিন্তু একজন টিচার আমাদের প্রবলেম সলভার হিসেবে গাইড করে। নেক্সট, কলাম সি, কারিকুলাম। কারিকুলাম যার বাংলা পাঠ্যক্রম। ক্লাস 11-এ আমরা পড়েছি পাঠ্যক্রম। এখানে কি পড়তে হবে? মিনিং অ্যান্ড টাইপ। পাঠ্যক্রমের অর্থ আমরা একটু ভালো বলতে পারি কনসেপ্ট, ধারণা পড়তে হবে পাঠ্যক্রমে। আর কি টাইপ মানে প্রকারভেদ, কয় প্রকার। আমরা ক্লাস 11-এ টাইপ অফ কারিকুলামে 5 প্রকারের কারিকুলাম পড়েছিলাম। এখানে সেই প্রকারভেদগুলো পড়তে হবে এবং তার সাথে আরো কিছু বিষয় পড়তে হবে, যেমন পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা ও পাঠ্যক্রমের
বৈশিষ্ট্য। তারপরে কি আছে? কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। আমাদের এখানে শুধুমাত্র বলে দিয়েছে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীগুলি আমাদের তাহলে জানতে হবে। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়, অর্থাৎ অর্থ, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর তাৎপর্য, গুরুত্ব এবং কি কি আছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নেক্সট, ইউনিট 2 এ ডি কলাম কি আছে? স্কুল। স্কুলে আছে ভিশন অ্যান্ড ফাংশন। স্কুল বিদ্যালয়, বিদ্যালয় সম্পর্কে আগে আমাদের জানতে হবে। বিদ্যালয় বলতে কি বোঝায়, বিদ্যালয়ের সংজ্ঞা, বিদ্যালয়ের দায়িত্ব, বিদ্যালয়ের কার্যাবলী, বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব এবং বিদ্যালয় ও সমাজের সম্পর্ক। আমাদের ইউনিট 1 আর ইউনিট 2। এরপরে আসছে ইউনিট 3, স্কুলস অফ ফিলোসফি, দর্শনের শাখাসমূহ। এখানে কিন্তু আমাদের দর্শনের সকল শাখার সম্পর্কে পড়তে হবে না, আমরা জানতেই পারি আমাদের জানার উদ্দেশ্যে, কিন্তু সিলেবাসে দুটো কলামে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই কলামে বলা হয়েছে সাংখ্য অ্যান্ড ইয়োগা, আর বি কলামে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। তো সাংখ্য দর্শন আর ইয়োগা যোগ দর্শন। সাংখ্য দর্শন সম্পর্কে জানতে হবে আর যোগ দর্শন সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? ইন টার্মস অফ নলেজ, রিয়ালিটি অ্যান্ড ভ্যালু। সাংখ্য, যোগ, বৌদ্ধ আর জৈন দর্শনের মতে জ্ঞান, রিয়ালিটি মানে সত্যতা বা বাস্তব, ভ্যালু মূল্যবোধ সম্পর্কে জানতে হবে। ইউনিট 4, গ্রেট এডুকেটর্স অ্যান্ড দেয়ার এডুকেশনাল ফিলোসফি। গ্রেট এডুকেটর্স, মহান শিক্ষাবিদগণ, অ্যান্ড দেয়ার এডুকেশনাল ফিলোসফি, তাদের শিক্ষা দর্শন। এখানেও দুটো কলাম। এ কলাম ইন্ডিয়ান মানে ভারতীয় শিক্ষাবিদগণ। সেখানে কি আছে? স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী। আমরা সবাই জানি ভারতীয় শিক্ষাবিদগণ, এই তিনজনের নাম আমরা সবাই জানি। কলাম বি, ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য, রুশো, ডিউই, ফ্রয়েডার। এই মহান শিক্ষাবিদগণের সম্পর্কে আমাদের জানতে হবে। কি জানতে হবে? তাদের শিক্ষা দর্শন জানতে হবে, তারা শিক্ষাক্ষেত্রে কি কি বিষয় বলেছে, তাদের শিক্ষা দর্শন, তাদের জীবন দর্শন, তাদের মতে শিক্ষার লক্ষ্য, তাদের মতে শিক্ষার পাঠ্যক্রম, তাদের মতে শিক্ষার ব্যবস্থা বা শিক্ষার মাধ্যম কিভাবে পড়ানো হবে, তাদের মতে বিদ্যালয় কেমন হওয়া উচিত, এবং সবশেষে সব মহান শিক্ষাবিদগণের অবদান সম্পর্কে আমাদের জানতে হবে। এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের CCT1 কোর কোর্স থিওরি 1 এর ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার দার্শনিক ভিত্তি। সিলেবাসের CCT1 আমাদের কমপ্লিট হলো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের CCT2
সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বিষয়টি আলোচনা করব। যদি তোমাদের কোনো অসুবিধা হয় এই সিলেবাসের কোনো ইউনিট সম্পর্কে বুঝতে, আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে সেই কোশ্চেনের উপর তোমরা যে প্রশ্ন করবে বা তোমাদের যেখানে অসুবিধা হবে সেই অসুবিধার দিকে তাকিয়ে আমি তোমাদেরকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করব। এর আগে তোমাদের জেনে নিতে হবে তোমাদের এক্সাম মোট কত নম্বরের উপরে হবে, আর সেই এক্সামের নাম্বার বিভাজনও কিভাবে হবে। তোমাদের এক্সাম হবে 75 মার্কসের উপরে, মানে 75 নম্বরের উপরে। 75 মার্কসের মধ্যে তোমাদের রিটেন দিতে হবে 60 মার্কসের, 60 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা, আর 15 মার্কস। আর যে 15 নম্বর আছে তার মধ্যে 10 নম্বর হলো তোমাদের কলেজের ইন্টারনাল এক্সাম, আর 5 মার্কস 5 নম্বর নির্ভর করবে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপর। এবার আমরা একটু জেনে নিই, এই যে আমাদের লিখিত পরীক্ষা 60 নম্বরের আছে, সেখানে নাম্বার বিভাজন কিরকম হবে। প্রথমে তোমাদের 2 নম্বরের 10টা কোশ্চেন করতে হবে, তারপরে থাকবে 5 নম্বরের 4টে কোশ্চেন, আর তারপরে থাকবে 10 নম্বরের 2টো কোশ্চেন। 2 × 10 20, 5 × 4 20, আর 10 × 2 20। টোটাল 60 মার্কসের তোমাদের এভাবে লিখিত পরীক্ষার বিভাজন থাকবে। আজকের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে যে ভিডিওটি, সে সম্পর্কে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি অবশ্যই আরো স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। আর এরকম ভিডিও এবং ইনফরমেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।